উৎপাদিত খাদ্যের 1/3 বেশি যাচ্ছে ডাস্টবিনে। খাদ্য নিরাপত্তাহীনতায় 1.5 কোটি মানুষ। অপচয় রোধে কঠোর নীতিমালা করার তাগিদ। 1 নভেম্বর চালু হচ্ছে আন্তঃমোবাইল ব্যাংকিং লেনদেন সুবিধা। ভোগান্তি কমলেও বাড়বে ব্যয়। গ্রাহক স্বার্থ সামনে রেখেই ভবিষ্যৎ পরিকল্পনা সাজাচ্ছে বাংলাদেশ ব্যাংক। 13 বছরেও শেষ হয়নি দর্শনা কেরু অ্যান্ড কোম্পানির অটোমেশনের কাজ। প্রকল্প ব্যয় বেড়ে 102 কোটির বেশি। আগামী বছরের মধ্যেই কাজ শেষ করার আশ্বাস। এবং সুন্দরবনে খুলছে পর্যটনের নতুন দুয়ার। নভেম্বরে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত হচ্ছে আলিবান্দা ইকো ট্যুরিজম। প্রবেশ ফি নিয়ে ক্ষুব্ধ পর্যটন সংশ্লিষ্টরা। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যে নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময় বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি কাজল আব্দুল্লাহ। দেশে বছরে প্রায় 2 কোটি 10 লাখ টন খাবার অপচয় হচ্ছে, যা মোট উৎপাদিত খাদ্যের 1/3 বেশি। অথচ একই সময়ে 1 কোটি 60 লাখ মানুষ ভুগছে খাদ্য নিরাপত্তাহীনতায়। বাজার, রেস্টুরেন্ট ও বাসাবাড়ি মিলিয়ে তৈরি হচ্ছে বিপুল খাদ্য বর্জ্য, যার বড় অংশই খাবারযোগ্য। বিশেষজ্ঞরা বলছেন, সচেতনতা বাড়ানো, কঠোর নীতিমালা প্রণয়ন ছাড়া অপচয় রোধ সম্ভব নয়। আমিনুল ইসলামের ছবিতে বিস্তারিত আবু সাইদ নিশানের বিশেষ প্রতিবেদনে। একদিকে নষ্ট হচ্ছে খাবার, অন্যদিকে অনাহারে দিন কাটছে বহু মানুষের। বছরে দেশে অপচয় হচ্ছে প্রায় 2 কোটি 10 লাখ টন খাবার, যেখানে কিনা খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছে 1 কোটি 60 লাখ মানুষ। বাজার, ময়লার ডাম্পিং স্টেশন, রেস্টুরেন্ট, বাসাবাড়ি সহ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে গত 10 মাসে শুধু শহর এলাকায় তৈরি হয়েছে প্রায় 1 কোটি 41 লাখ টন বর্জ্য। বস্তার বস্তা বাতা নেওয়া লাগছে, কিন্তু আসলে গরিবের তো খাইবার দিতেছে না। এই খাবারগুলো যদি ভালো থাকতে গরিব মানুষের দিত, তাহলে তারা খাইয়া একটু অভুক্ত মানুষগুলা ভুক্ত হইত। একটা বিল্ডিং থেকে যে খাবারটা নষ্ট হয়, 2-3টা পরিবারে খাইতে পারে। দেশে মোট উৎপাদনের 34% খাবার নষ্ট হওয়া শুধু অদূরদর্শিতা নয়, মানবিক সংকটও বটে, যা প্রভাব ফেলছে সুস্থ অর্থনীতিতেও। দেশের সকল সিটি কর্পোরেশন ও থানা এলাকায় দৈনিক বর্জ্য তৈরি হয় 47,000 টন, আর ঢাকায় 2 সিটিতে তৈরি হয় 7,500 টন, যার মধ্যে 70 থেকে 75% খাবারের বর্জ্য। গত 10 বছরে শহর এলাকায় দৈনিক তৈরি হওয়া বর্জ্য বেড়েছে 3 গুণ, যা কিনা 2040 সালে গিয়ে বাড়বে আরও 3 গুণ। উৎপাদন থেকে পরিবহন পর্যায়ে প্যাকেজিং ঠিক করা গেলেই অনেকাংশে কমে আসবে খাদ্য অপচয়। পাশাপাশি খাদ্যকে নষ্ট না করে পুনর্ব্যবহার করেও তা কমানো সম্ভব বলে মত বিশেষজ্ঞের। 1 দিন বা 2 দিন আগে, নরম হওয়ার আগে যদি এগুলোকে বিতরণ করে দেওয়া হয় গরিব লোকদেরকে, তাহলে কিন্তু এটার ব্যবহারটা মানে এই ওয়েস্টটা না হয় মানুষের পর্যায়ে যাবে। ওয়েস্ট ফুড ফর অ্যানিমাল কনজাম্পশন, এটাও কিন্তু করা যেতে পারে। এই ফুড ওয়েস্ট কমাতে গেলে কিন্তু আমাকে এই পুরা এই যে উৎপাদন থেকে বিতরণ ব্যবস্থাপনায় কিন্তু একটা পরিবর্তন আনতে হবে, এটা প্রয়োজন। খাদ্য অপচয় রোধে সরকারের স্বাস্থ্যের বিধিমালা প্রণয়ন করা উচিত বলে মনে করেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। সচেতন করার জন্য একটি প্রচার অভিযান যেমন করা দরকার, তেমনি এটিকে আইনি বাধ্যবাধকতার মধ্যেও আনা উচিত। কেউ হোটেলে গিয়ে বা রেস্টুরেন্টে গিয়ে বা বিয়েতে গিয়ে যদি খাবার নষ্ট করে, তাকে আইনের আওতায় আনা। খাদ্য অপচয়ের প্রবণতা রোধে সচেতনতা বৃদ্ধির তাগিদ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের, আর দক্ষিণ সিটি কর্পোরেশন বলছে সরকার নীতিমালা করলে ব্যবস্থা নেয়ার কথা। মানুষকে যখন সচেতনতা নিশ্চিত করানোর জন্য যখন তাকে একটা শাস্তির আওতায় আনা হবে, তখনই কেবল এই শহরের বর্জ্য ব্যবস্থাপনা সঠিক হবে। আমাদের যেহেতু প্রতিটা ওয়ার্ডে নেটওয়ার্ক আছে, আমরা ওয়ার্ড ভিত্তিক জনসচেতনতা ক্রিয়েট করে আমরা এই কাজগুলি করতে পারব। শুধু খাবার টেবিলেই নয়, উৎপাদন, পরিবহন, সংরক্ষণ এবং প্রক্রিয়াজাতকরণেও বিপুল পরিমাণ খাদ্য অপচয় হয়। এই পুরো বিষয়টি সমন্বয়ের মাধ্যমেই একমাত্র খাদ্য অপচয় রোধ করা সম্ভব। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। এবার জানাবো চলতি সপ্তাহের শেষ কার্য দিবসে দেশের প্রধান পুঁজিবাজার ডিএসসির লেনদেন পরিস্থিতি। চলে যাচ্ছে ডিএসসির ওয়েবসাইটে। দর্শক, আমরা গত কালের যে চতুর্থ কার্যদিবস ছিল, সেই কার্যদিবস থেকে যদি শুরু করতে চাই, সেটি হচ্ছে নিম্নমুখী প্রবণতার চেয়ে কিন্তু ঊর্ধ্বমুখী প্রবণতা কিন্তু লেনদেন শেষ করেছে। সেটি হচ্ছে 8 পয়েন্ট বৃদ্ধি পেয়ে কিন্তু 5,092
পয়েন্ট সূচকে প্রধান সূচক কিন্তু কার্যক্রম শেষ করে এবং আজকে যেটি আমরা দেখছি এখন পর্যন্ত 11:08 প্রায় এই সময় আমরা দেখছি যে সবগুলোই কিন্তু আমরা দেখছি যে শূন্য অবস্থা কিন্তু 21 পয়েন্ট বেড়ে অবস্থান করছে ডিএসসি প্রধান সূচক 5113 পয়েন্টে। এছাড়া 4 পয়েন্ট বেড়ে অবস্থান করছে ডিএসসি সরিয়া সূচক সেটি কিন্তু অবস্থান করছে 1079 পয়েন্টে। এছাড়া 1987 পয়েন্টে ডিএসসির বিশেষায়িত সূচকটি অবস্থান করছে, যার পয়েন্ট বেড়েছে আজকে এখন পর্যন্ত 4 পয়েন্ট। এছাড়া 45,466টি শেয়ার হাত বদল হয়েছে, যার বাজার মূল্য আমরা দেখছি এখন পর্যন্ত 132,47,00,000 টাকা। এছাড়া 242টি প্রতিষ্ঠানের শেয়ারের দর ঊর্ধ্বমুখী অবস্থানে রয়েছে, 58টি প্রতিষ্ঠানের শেয়ারের দর নিম্নমুখী এবং অপরিবর্তিত অবস্থায় দেখছি আমরা 79টি প্রতিষ্ঠানের শেয়ারের দর। সেক্ষেত্রে যদি বলি যে শীর্ষ যে 20টি প্রতিষ্ঠান রয়েছে সেই 20টি প্রতিষ্ঠানের মধ্যে আমরা শুরুতে দেখছি যে খান পাওয়ার, খান ব্রাদার্স পিপি ওভেন প্রতিষ্ঠানটি যাদের শেয়ারের দর প্রতিটি বিক্রি করছে এখন পর্যন্ত 93 টাকা 90 পয়সা ধরে। সর্বোচ্চ আমরা দেখছি যে 96 টাকা ছিল প্রতিষ্ঠানটির শেয়ারের দর। এছাড়া 88 টাকা 90 পয়সা ছিল সর্বনিম্ন এবং গতকাল কিন্তু প্রতিষ্ঠানটির শেয়ারের দর ছিল আমরা দেখছি যে 88 টাকা 10 পয়সায়। সেক্ষেত্রে বলা চলে যে প্রতিষ্ঠানটির শেয়ারের দর এখন পর্যন্ত সেটি বলা চলে যে বেশ 4 টাকা কিন্তু বৃদ্ধিতে বিক্রি হচ্ছে প্রতিটি শেয়ার। অরিয়ন ইনফিউশন 2 নম্বর অবস্থানে দেখছি আমরা, প্রতিষ্ঠানটি তাদের শেয়ারের দর 505 টাকা 50 পয়সা বিক্রি করছে প্রতিটি শেয়ার। সর্বোচ্চ দেখছি আমরা 560 টাকা ছিল, অর্থাৎ প্রায় বলা চলে যে 1.5 টাকা কিন্তু নিম্নমুখী অবস্থানে রয়েছে প্রতিষ্ঠানের শেয়ারের দর। সর্বনিম্ন ছিল 500 টাকা। এছাড়া গতকাল প্রতিষ্ঠানটির শেয়ার দর বিক্রি হয়েছে 506 টাকা 30 পয়সা। সেক্ষেত্রে গতকালের থেকে কিন্তু আজকে বলা চলে যে শেয়ার দরে কিন্তু নিম্নমুখী অবস্থানে অরিয়ন ইনফিউশন প্রতিষ্ঠানের। 3 নম্বর অবস্থানে দেখছি আমরা আনোয়ার গ্যালভানাইজ, প্রতিষ্ঠানটি 89 টাকা 50 পয়সা দরে প্রতিটি শেয়ার বিক্রি করছে, যার সর্বোচ্চ মূল্য আমরা দেখছি যে 91 টাকা 40 পয়সা। এছাড়া সর্বনিম্ন দেখছি 86 টাকা 60 পয়সা দরে বিক্রি হচ্ছে প্রতিটি শেয়ার। আর গতকাল প্রতিষ্ঠানের শেয়ার দর আমরা দেখছি 85 টাকা 40 পয়সায় বিক্রি হচ্ছে। সেই তুলনায় বলা চলে যে আজকে যেহেতু প্রতিষ্ঠানটি 89 টাকা 50 পয়সা ধরে শেয়ার বিক্রি করছে, সেক্ষেত্রে ঊর্ধ্বমুখী পর্যায়ে রয়েছে গতকালের তুলনায়। 4 নম্বর অবস্থানে দেখছি আমরা সি পেপার, প্রতিষ্ঠানটি 39 টাকা 20 পয়সায় প্রতিটি শেয়ার হাতবদল চলছে এখন পর্যন্ত। 40 টাকা 80 পয়সা ছিল প্রতিষ্ঠানটির সর্বোচ্চ মূল্য, 38 টাকা 80 পয়সা ছিল সর্বনিম্ন প্রতিষ্ঠানটির শেয়ারের দর। এছাড়া গতকাল চতুর্থ কার্যদিবসে 39 টাকা 30 পয়সায় বিক্রি হয়েছে, যেটি কিন্তু গতকালের চেয়ে আজকেও কিন্তু আমরা দেখছি যে প্রায় 10 পয়সা কমই বিক্রি হচ্ছে প্রতিটি শেয়ার সি পেপার ইন্ডাস্ট্রির। এছাড়া আমরা দেখছি যে এখানে 5 নম্বর অবস্থানে দেখছি নতুন একটি প্রতিষ্ঠান, সেটি হচ্ছে যে ই জেনারেশন পেলসি। প্রতিষ্ঠানটি তাদের শেয়ারের দর বিক্রি করছে কিন্তু প্রতিটি 23 টাকা 20 পয়সা দরে। এছাড়া সর্বোচ্চ মূল্য ছিল 23 টাকা 70 পয়সা, যেটি বলা চলে যে 50 পয়সা কিন্তু আমরা দেখছি সর্বোচ্চ যে প্রাইস ছিল সেই প্রাইসের থেকে কিন্তু কম। আর সর্বনিম্ন দেখছি প্রতিষ্ঠান শেয়ারের দর 21 টাকা 80 পয়সা ছিল এছাড়া গতকাল কিন্তু 22 টাকা 60 পয়সা দরে প্রতিটি শেয়ার কিন্তু বিক্রি হয়েছে। সালাম প্রতিষ্ঠানটির শেয়ারের দর আমরা দেখছি শেয়ারের দর প্রতিটি 17 টাকা 60 পয়সা দরে বিক্রি হচ্ছে। এছাড়া সর্বোচ্চ ছিল কিন্তু 17 টাকা 60 পয়সা, হচ্ছে সর্বোচ্চ এবং আজকের প্রাইস সেম। এছাড়া 16 টাকা 10 পয়সায় দেখছি আমরা সর্বনিম্ন, এবং 16 টাকা আমরা দেখছি যে গতকাল কিন্তু প্রতিষ্ঠানের শেয়ার দর বিক্রি হয়েছে। এছাড়া ডমিনেস প্রতিষ্ঠানটি তাদের 23 টাকা প্রতিটি শেয়ার হাতবদল করছে, 23 টাকা 50 পয়সা ছিল সর্বোচ্চ প্রাইস, 23 টাকা সর্বনিম্ন আমরা দেখছি, অর্থাৎ সর্বনিম্ন আর আজকে কিন্তু যে লেটেস্ট প্রাইস অর্থাৎ আজকের যে মূল্য চলছে সেটি কিন্তু প্রায় সেম, অর্থাৎ 23 টাকা 10 পয়সা ছিল গতকালের প্রাইস। এছাড়া 8 নম্বর অবস্থানে দেখছি আমরা প্রতিষ্ঠানটি, এখানে দেখছি সেটি হচ্ছে যে সাপোর্ট অর্থাৎ সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেড। প্রতিষ্ঠানটি তাদের শেয়ার দর প্রতিটি বিক্রি করছে আমরা এখন পর্যন্ত দেখছি যে 35 টাকা 10 পয়সা এবং 35 টাকা 50 পয়সা। সব মিলে বলা চলে যে গতকালের যে ঊর্ধ্বমুখী ধারা সেই ঊর্ধ্বমুখী ধারায় কিন্তু এখন পর্যন্ত লেনদেন চলছে। সেই ধারাবাহিকতা অর্থাৎ যেহেতু সপ্তাহের শেষ কার্যদিবস, সারাদিন শেষে কোথায় গিয়ে থাকি সেটি এখন দেখা বিষয়। তো এই ছিল ডিএসসির সবশেষ। এবার বন্দর বাণিজ্যের খবর।
বন্দরগুলোর ট্যারিফ বাড়ানোর প্রস্তাবনা থাকলেও উন্নয়ন ও ব্যবসায়ীদের সুবিধার্থে শুল্ক কর বৃদ্ধি থেকে সরে এসেছে মোংলা বন্দর কর্তৃপক্ষ। এতে বাড়ছে আমদানি রফতানি রাজস্ব আদায়। বিস্তারিত জানাতে মোংলা বন্দর এলাকা থেকে যুক্ত হচ্ছেন রিপোর্টার মাহমুদ হাসান। মোংলা বন্দরের উন্নয়ন, সম্প্রসারণ এবং আধুনিকায়নের কারণে কিন্তু এগিয়ে যাচ্ছে মোংলা সমুদ্র বন্দর। শুধুমাত্র মোংলা ব্যবসায়ীরা না, মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান সহ অন্যান্য যে কর্মকর্তা আছে তারাও কিন্তু আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে মোংলা বন্দরকে কতটা উন্নয়ন করা যায়, ডেভেলপ করা যায়। তবে দেশের অন্যান্য বন্দরে ট্যারিফ অর্থাৎ শুল্ক কর বৃদ্ধি করার প্রস্তাবনা করলেও কিন্তু মোংলা বন্দর সেই প্রস্তাবনা করেনি। কারণ এখানে যারা ব্যবসায়ী যারা রয়েছে, যারা মোংলা বন্দর ব্যবহার করছে, যে ব্যবসায়ীরা যারা রয়েছে তারা যে মোংলা বন্দর ব্যবহার করার কারণে মোংলা বন্দর কিন্তু অনেকটা উন্নয়নের দিকে ধাবিত হচ্ছে। যারা তাদের ব্যবসায়ী চিন্তা ভাবনা করেই কিন্তু মোংলা বন্দরে সেই শুল্ক কর বৃদ্ধি করেনি, যার কারণে কিন্তু মোংলা বন্দরে অন্যান্য বন্দরের তুলনায় মোংলা বন্দর কিন্তু অন্যান্য ব্যবসায়ীরা দেশের বিভিন্ন অঞ্চল থেকে মোংলা বন্দর ব্যবহার করার জন্য কিন্তু প্রচেষ্টা চালিয়েছে। তারা কিন্তু অগ্রসর হয়েছে মোংলা বন্দর ব্যবহার করার জন্য, যার কারণে মোংলা বন্দরে কিন্তু আগের তুলনায় জাহাজের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এবং আমদানি রপ্তানি করা বৃদ্ধি পাচ্ছে। পাশাপাশি এখানকার যে যারা বেকার সংস্থা রয়েছে তাদেরও কিন্তু কর্মসংস্থান সৃষ্টি হয়েছে এবং বৃদ্ধি পাচ্ছে সাথে সাথে মোংলা বন্দরের রাজস্ব। তবে বন্দর কর্তৃপক্ষ আমাদের যেমনটাই জানিয়েছে যে ব্যবসায়ী বান্ধব যে মোংলা বন্দর প্রতিষ্ঠা করার জন্য, বন্দর ব্যবহার করার জন্য যারা ব্যবসায়ীরা এখানে পণ্য আমদানি রপ্তানি করছে তাদের সুবিধার্থে সকল কিছু প্রস্তুত করে রেখেছে মোংলা বন্দর কর্তৃপক্ষ, যার ফলে যে এখানে আগের তুলনায় কিন্তু যে আমদানি রপ্তানি পণ্য বৃদ্ধি পাচ্ছে। কারণ এখান থেকে মোংলা থেকে যে সড়ক পথে পণ্যগুলো দেশের বিভিন্ন অঞ্চলে নেওয়ার জন্য পর্যাপ্ত সুযোগ সুবিধা রয়েছে। কারণ পদ্মা সেতু চালু হওয়ার কারণে মোংলা বন্দর থেকে ঢাকার সাথে দূরত্ব অনেকটা কমে গেছে। 3 থেকে 3.5 ঘন্টায় পণ্য নিয়ে মোংলা বন্দরে আসা যাচ্ছে, আবার এখান থেকে পণ্য নিয়ে তারা চলেও যেতে পারছে। এছাড়া যে এখানে সড়ক পথ এবং রেলপথ যদি সংযোগ চালু হয়েছে, এ দিয়ে যদি মোংলা বন্দরের ব্যবসায়ী যারা রয়েছে তারা যদি এই 3টি পদ একাত্রে ব্যবহার করে তাহলে মোংলা বন্দর আগের তুলনায় অনেকটা পরিবর্তন হবে এবং একটি মোংলা বন্দর হবে দেশের আন্তর্জাতিক বিশ্বের বাণিজ্যিক বন্দর আন্তর্জাতিক বন্দরে রূপান্তরিত হবে। সেজন্য কিন্তু প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে এই যে শুল্ক কর যেটা পরিবর্তন করেছে সে কারণে কিন্তু মোংলা বন্দরে এখন অন্যান্য দিক থেকে কিন্তু ব্যবসায়ীরা আগ্রহ প্রকাশ করেছে, এমনটাই জানিয়েছে আমাদেরকে মোংলা বন্দর কর্তৃপক্ষ। তবে এই ছিল আমার কাছে মোংলা বন্দরে আমদানি রপ্তানি এবং যে ট্যারিফ অর্থাৎ শুল্ক কর বৃদ্ধি না করা হয়েছে তার সর্বশেষ তথ্য। এখন সরাসরি ছিলাম মোংলা বন্দরে। সম্প্রতি দেশে বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ডের ঘটনায় স্থলবন্দরগুলোতে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। এই মুহূর্তে যশোরের বেনাপোল স্থলবন্দরে আছেন সহকর্মী আজিজুল হক। বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। প্রতি বছর বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতের সাথে প্রায় 40,000 কোটি টাকার আমদানি এবং 8,000 কোটি টাকার রপ্তানি বাণিজ্য হয়ে থাকে এবং সবসময় বেনাপোল বন্দরে প্রায় 2 লাখ মেট্রিক টন বিভিন্ন ধরনের পণ্য মজুদ থাকে। তবে আমরা দেখতে পেয়েছি বন্দরের নানান অবস্থাপনার কারণে এই বন্দর দিয়ে যেমন ভারত থেকে প্রচুর পরিমাণে পণ্য আমদানি হয়, তেমন প্রতি বছরে কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বন্দরের তথ্য বলছে গত 17 বছরে বেনাপোল বন্দরে প্রায় 12টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং এই ঘটনায় প্রায় 1,000 কোটি টাকার ক্ষতিগ্রস্ত হয়েছেন ব্যবসায়ীরা। তবে আমরা দেখতে পেয়েছি সম্প্রতি বিমানবন্দর সহ দেশের বিভিন্ন স্থানে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে, অগ্নিকাণ্ডের ঘটনার পর থেকে কিন্তু বেনাপোল বন্দরে আগাম সতর্কতা নেওয়া হয়েছে। আমরা বন্দরে এসে দেখতে পেয়েছি যে প্রবেশপত্র ছাড়া কাউকে বন্দরের ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না এবং ফায়ার সার্ভিস যারা কর্মীরা আছেন তারা কিন্তু বন্দরে আগুন জ্বালানো নিষেধ এবং ট্রাক চালকদেরকে বিভিন্নভাবে সতর্ক করছেন বলে কিন্তু আমরা জানতে পেরেছি। তবে ব্যবসায়ীরা আমাদেরকে বলছেন বেশিরভাগ সময় কিন্তু বন্দরে যে দীর্ঘদিন ধরে পড়ে থাকা মেয়াদোত্তীর্ণ কেমিক্যাল এবং রাসায়নিক পণ্য আছে, এই পণ্য থেকে কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে থাকে। তবে বন্দরে এসব পণ্য পড়ে থাকায় কিন্তু এই অগ্নিকাণ্ডের ঝুঁকি প্রথমবারের যেরকম বেড়েছিল এখনো কিন্তু সেই ঝুঁকি বাড়ছে। আমরা কথা বলেছি বেনাপোল স্থলবন্দরের পরিচালক শামীম হোসেনের সাথে। শামীম হোসেন আমাদেরকে জানিয়েছেন যে অগ্নিকাণ্ড প্রতিরোধে তিনি ইতিমধ্যে বন্দর ব্যবহারকারী বিভিন্ন সংগঠনকে সাথে নিয়ে তিনি বৈঠক করেছেন এবং তাদেরকে বিভিন্ন রকম নির্দেশনা দিয়েছেন যাতে অগ্নিকাণ্ড থেকে বন্দরকে রক্ষা করা যায়, কোনো দুর্ঘটনা বা নাশকতামূলক কর্মকাণ্ড না ঘটে সে ব্যাপারে তিনি সবাইকে নির্দেশনা দিয়েছেন। আপনি দেখতে পাচ্ছেন ছবিতে যে যারা ফায়ার সার্ভিস কর্মীরা আছেন তারা কিন্তু ট্রাক চালককে
সচেতন করছেন এবং যারা নিরাপত্তা কর্মী আছেন তারাও কিন্তু কোনো ব্যাগ নিয়ে বন্দরে প্রবেশ করতে চাইলে তাদের কিন্তু ব্যাগগুলোকে তল্লাশি করা হচ্ছে বলে আমরা কিন্তু দেখতে পেয়েছি। ব্যবসায়ীরা মনে করছেন যে এ ধরনের সতর্কতা ব্যবস্থা যে অগ্নিকাণ্ড যেটি বারে বারে ঘটে সেই অগ্নিকাণ্ড থেকে বন্দরকে রক্ষা করা যেতে পারে। তো আমরা কথা বলেছি যে বন্দর কর্তৃপক্ষের সাথে, বন্দর কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন যে সবসময় বন্দরের যে নিরাপত্তা ব্যবস্থা সেটি জোরদার রাখার জন্য তারা যা যা প্রয়োজনীয় সেই ব্যবস্থা গ্রহণ করবেন। তো এই ছিল বেনাপোল ইস্টার বন্দর থেকে সারা দেশে যে অগ্নিকাণ্ডের ঘটনায় বেনাপোল বন্দরে আগাম সতর্কতার ব্যবস্থা নেওয়া হয়েছে তার সর্বশেষ। নিরাপত্তা ব্যবস্থার বিস্তারিত জানতে এতক্ষণ সরাসরি ছিলাম বেনাপোল বন্দরে। দেখছেন এ সময় বাণিজ্য, সঙ্গেই থাকুন। আর একদিন পরই দেশের আর্থিক খাতে যুক্ত হচ্ছে এক নতুন লেনদেন সুবিধা। এতদিন শুধু বিকাশ, নগদের মতো এমএফএস প্রতিষ্ঠানগুলো নিজেদের মধ্যে অর্থ লেনদেন করতে পারলেও 1 নভেম্বর থেকে টাকা পাঠাতে পারবে অন্য সেবাদাতা প্রতিষ্ঠানের অ্যাকাউন্টেও। তবে মোবাইল ব্যাংকিং লেনদেনে বাড়বে ব্যয়। গ্রাহকরা এই খরচ কমানোর দাবি করলেও ব্যাংকাররা বলছেন বাড়তি টাকা দিয়েই নিতে হবে বাড়তি সুবিধা। এই অবস্থায় গ্রাহক সুরক্ষা অগ্রাধিকার দিয়ে আগামী পরিকল্পনা সাজানোর কথা বলছে বাংলাদেশ ব্যাংক। সাইফুল ইসলামের রিপোর্ট। দেশে 2011 সালে চালু করা হয় মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস বা এমএফএস সেবা, যার মাধ্যমে নগদ অর্থ জমা, উত্তোলন, প্রবাসী আয় পাঠানো, কেনাকাটা ও বিভিন্ন বিল দেওয়া সহ নানা সেবা নিতে পারেন গ্রাহকরা। বাংলাদেশ ব্যাংকের তথ্য, দেশে মোট এমএফএস অ্যাকাউন্টের সংখ্যা 14,64 লাখের বেশি। প্রতি মাসে এসব অ্যাকাউন্টে ক্যাশ ইন, ক্যাশ আউট, পেমেন্ট, বিল পে সহ বিভিন্নভাবে মোট লেনদেন হয় প্রায় 1.5 লাখ কোটি টাকা। বর্তমানে এমএফএস সেবাদাতা কোনো প্রতিষ্ঠান নিজেদের মধ্যে লেনদেন করতে পারলেও এক সেবাদাতা অন্য এমএফএস এ লেনদেন করতে পারেন না। তবে আগামী 1 নভেম্বর থেকে চালু হচ্ছে আন্ত এমএফএস লেনদেন সুবিধা। এক্ষেত্রে প্রতি হাজারে টাকা পাঠাতে চার্জ পড়বে 8.5 টাকা, আর ব্যাংক থেকে এমএফএস এ খরচ 1.5 টাকা। এছাড়া ব্যাংক থেকে পিএসসি তে হাজারে মাত্র 2 টাকা চার্জ দিতে হবে। তবে আগের মতোই থাকছে প্রতিষ্ঠান ভেদে উত্তোলন বা ক্যাশ আউট চার্জ। অর্থাৎ বাংলাদেশ ব্যাংকের নতুন এই সিদ্ধান্ত গ্রাহক ভোগান্তি কমালেও বাড়বে ব্যয়। বিকাশটা অ্যাভেলেবেল থাকলেও নগদটা অ্যাভেলেবেল থাকে না, সেই ক্ষেত্রে তো ভালোই সুবিধা করবে। 8 টাকা 50 পয়সা না করে আপনার 4 টাকা পর্যন্ত করা যায়, এর পর্যন্ত করলে ভালো হয়। ট্রান্সফারের জন্য আবার আলাদা একটা চার্জ। নগদ পাওয়া যায়, নগদ পাওয়া গেলে বিকাশ পাওয়া যায় না, বিকাশ পাওয়া গেলে রকেট পাওয়া যায় না। এক্ষেত্রে তারা টাকাগুলো লেনদেন উঠানোর জন্য অনেক দূরে যেতে হয়। আগে যদিও সিস্টেমটা ছিল না, তো এখন এই সিস্টেমটা চালু হওয়াতে অবশ্যই ভালো হবে। বাড়তি সুবিধা পেতে গ্রাহককেই বাড়তি ব্যয়ের চাপ নিতে হবে বলে দাবি ব্যাংকারদের। নগদ টু বিকাশ কিংবা বিকাশ টু নগদ পাঠানোর জন্য যে কনভিনিয়েন্সটা হবে, সেই কনভিনিয়েন্সটা কিন্তু আপনি ওই অর্থের মূল্যে আপনি কিন্তু এটা অ্যাসেস করতে পারবেন না। যাদের কনভিনিয়েন্সটা মুখ্য তারা এটা নেবে, যাদের কাছে মনে হচ্ছে না কস্টটা মুখ্য তারা হয়তো দেখবে যে কোনটা বেটার। সুতরাং আমার মনে হয় এটা একটা যুগান্তকারী একটা উদ্যোগ হবে। বাংলাদেশ ব্যাংক বলছে ক্যাশলেস সোসাইটি গড়তে গ্রাহক স্বার্থ সামনে রেখেই সাজানো হচ্ছে আগামীর সব পরিকল্পনা। ক্যাশলেস সোসাইটি শতভাগ করা সম্ভব হয়তো বা না, কিন্তু লেস ক্যাশের দিকে আমরা আগাতে পারি। আমরা যত পারি ক্যাশের ব্যবহারটা কমিয়ে দিতে পারি। আগামী 1 নভেম্বর থেকে ব্যাংক, পেমেন্ট সার্ভিস প্রোভাইডার ও এমএফএস প্রতিষ্ঠানগুলো এই লেনদেন শুরু করবে, যা একযোগে শুরু হবে সারা দেশে। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। দর্শক, আমরা প্রতিবেদনটি দেখলাম। এ বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান জামাল উদ্দিন আহমেদ। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি এ সময় বাণিজ্যে। ধন্যবাদ। আমরা একটু শুরুতেই আলোচনা করতে চাই, সেটা হচ্ছে আমরা প্রতিবেদন দেখলাম এখন এই বিষয়ে, অর্থাৎ মোবাইল ব্যাংকিং কার্যক্রম তো অনেক আগে থেকেই শুরু হয়েছে, নানা ধরনের সেবা পাচ্ছে গ্রাহকরা। নতুন যে সার্কুলার অনুযায়ী বাংলাদেশ ব্যাংক নতুন করে সুবিধা একটা চালু করতে যাচ্ছে, আন্ত মোবাইল ব্যাংকিং যে লেনদেন, এটি আসলে কিভাবে দেখছেন আপনি? এটা একটা মানে বাংলাদেশকে যে ডিজিটাল বাংলাদেশ তৈরির একটা নতুন পদক্ষেপ, এবং সেটা হলো এটাকে বলা হয়, ইংলিশে বলা হয় যে ইন্টারঅপারেবিলিটি। এবং যারা যে সমস্ত কোম্পানি মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের সাথে জড়িত আছে, এক কোম্পানি থেকে এক নেটওয়ার্ক, গ্রামীণের নেটওয়ার্ক, তারপরে বাংলা লিঙ্কের নেটওয়ার্ক, অন্যান্য যে মোবাইল সার্ভিস প্রোভাইডার আছে তাদের যে নেটওয়ার্কের মধ্যে ইন্টারঅপারেবল হবে। এই টাকাটা যখন আপনি কাউকে পাঠাবেন, আপনার কোনো জায়গায় যখন জানে বাংলাদেশের একটা গ্রামে, কোনো জেলার গ্রামে পাঠাচ্ছে একটা গ্রাহকের কাছে, এই টাকাটা ওখানে যদি
আপনার ধরেন যে নেটওয়ার্কের মধ্যে দিয়ে প্রথমে টাকাটা গেল, সেই টাকাটা আপনার ওই যে ওখানে যদি ওই নেটওয়ার্ক মোবাইল কোম্পানির নেটওয়ার্ক দুর্বল থাকে, তখন এটা কিন্তু অটোমেটিক্যালি আরেকটা নেটওয়ার্কে ঢুকে ওনার অ্যাকাউন্টে চলে যাবে। এই যে সিস্টেমটা, এটাকে বলে ইন্টার অপারেবল, এবং এই ইন্টার অপারেবলের মধ্য দিয়ে আপনার ট্রানজাকশন কস্ট কমে যাবে, এবং সেখানে আপনার যেটা নিয়ম নীতি যেগুলো তৈরি করতে হবে, সে তৈরি করা হলে রেগুলেটরি ফ্রেমওয়ার্ক, এটা বাংলাদেশ সেন্ট্রাল নর্মালি কেন্দ্রীয় ব্যাংকের হাতে থাকে। এই কেন্দ্রীয় ব্যাংকে এটাকে নিয়ন্ত্রণ করে, এবং এই যে মোবাইল সার্ভিস প্রোভাইডার যারা আছে তাদেরকে রেগুলেটর, টেলিকম রেগুলেটরি কমিশন, তারাও কিন্তু এটার সাথে ইনভলভ। সেই ক্ষেত্রে তারপর একটা নেটওয়ার্কিংয়ের মাধ্যমে ট্রানজাকশনগুলা বাস্তবায়িত হচ্ছে, এবং তিনটা নেটওয়ার্ক ব্যবহার করে হয়তো একজন একটা ট্রানজাকশন ফাইনালি যায় ঢুকলো একজন অ্যাকাউন্টে। ইন দ্যাট কেস রেভিনিউটা শেয়ার হবে তাদের প্রপোর্শনের ডিস্টেন্স অনুযায়ী, কে কত মিনিটের সময় লাগছে তার ওই হিসাবে আপনার এটা শেয়ারটা করবে। এটা কিন্তু আন্তর্জাতিকভাবে পৃথিবীর বিভিন্ন দেশে, কেনিয়া থেকে আরম্ভ করে আফ্রিকা মহাদেশের অনেক দেশে আপনার হয়ে গেছে, এবং এশিয়ার প্রায় দেশে হয়ে গেছে। আমাদের বাংলাদেশের প্রগতি উন্নতিও দুর্বল না, এটা অনেক আগাইছে। আমাদের যে ইনফ্রাস্ট্রাকচারটা তৈরি হয়ে গেছে, সেই ইনফ্রাস্ট্রাকচারের মাধ্যমে যদি ডিজিটাল ফাইন্যান্সিয়াল সিস্টেম যে টার্গেট সরকারের, ডিজিটাল ট্যাক্স সিস্টেম, ডিজিটাল মিউনিসিপ্যাল ফি কালেকশন সিস্টেম, ডিজিটালি টিকেটিং, রেলের টিকিট, বাসের টিকিট, এয়ারপ্লেনের টিকিট, এগুলোও কিন্তু আপনার করা সম্ভব। একটা সময় আইসা দেশের বাইরেও ট্রানজাকশন করার জন্য অনেক দেশে তাদের পারমিশন আছে, একটা সার্টেন রুলস এন্ড রেগুলেশনের মধ্যে দিয়ে। স্যার, একটা বিষয় সেটি হচ্ছে যে শহর থেকে গ্রাম লেনদেন খুব সহজ হয়েছে, এবং নতুন সুবিধা আসলে এটি আরও স্মুথ হবে। কিন্তু বিষয় হচ্ছে যে প্রতি হাজারে টাকা পাঠাতে চার্জ পড়বে প্রায় 8.5 টাকা। এই চার্জগুলো আরো কতটা কমানো যায় কি মনে করেন? এটা কমানোর জন্য এটা তো এক্সপার্ট কমিটি দিয়ে এটা বাইর করতে হবে। এটা প্রথম দিকে টু এনকারেজ দিস এটা কম রাখতে হবে। আস্তে আস্তে যখন ভলিউম বাড়বে, তখন তাদের এই কম টাকায়ও ট্রানজাকশন বেশি হলে তখন ইনকাম কিন্তু পোষায় দেয়। এবং এখানে টেকনোলজির যে ইনভলভমেন্ট, টেকনোলজিতে যে ইনভেস্টমেন্ট, সেই ইনভেস্টমেন্টটার কস্টটা হাই, এবং সেই টেকনোলজির কস্ট রিকভার করতে হবে। যারা এই টেকনোলজিটা সাপ্লাই দিবে, এটা টেকনোলজির মাধ্যমে যাবে। এটা কিন্তু ব্যক্তি মানে পোস্টাল সিস্টেমের মতন না। এটা হলো অটোমেটিক্যালি আপনি এখান থেকে দিলেন 20 গ্রামে টাকা পাঠাইলেন, 2-3টা নেটওয়ার্ক পার হয়ে যায়, ওখানে আপনার টাকা ঢুকলো। এবং সেই ক্ষেত্রে যে ফাস্টার, রিলায়েবল এবং কেন্দ্রীয় ব্যাংকের মাধ্যমে এটা কিন্তু হবে, পেমেন্ট সিস্টেমের মধ্য দিয়ে যাবে। এবং সেটা যাওয়ার মধ্য দিয়ে তখন আপনার কোনো রকমের যদি অবাঞ্ছিত কোনো ট্রানজাকশন হয়, সেটাও কিন্তু ধরার ব্যবস্থা আছে এই সিস্টেমের ক্ষেত্রে। সেই ক্ষেত্রে আপনার লোকজনকে, যারা এই সিস্টেমটা ব্যবহার করবে, তাদেরকে প্রোটেকশন জন্য এটাকে বলা হয় কনজিউমার প্রোটেকশন অ্যাক্ট। এটা বাংলাদেশের প্রচলিত আইন আছে, এটা করা হয়েছে 2009-10 দিকে খুব সম্ভবত। তো সেটা আপনার আন্তর্জাতিক এক্সপার্ট ছিল অনেকেই, এবং তার সাথে আমাদের সুযোগ হয়েছে যে ওইটার সাথে কাজ করার জন্য। প্রায় 2000 এই প্রজেক্টটা শুরু হয় পেমেন্ট সিস্টেম অটোমেশন। প্রথমে আরম্ভ হয় আপনার চেক ক্লিয়ারিং হাউস অটোমেশনের মধ্যে, তারপরে আপনার এই সমস্ত লেনদেনেও আসছে। এখন বাংলাদেশ কিন্তু অনেক দূর এগিয়ে গেছে, এবং সেটাকে যদি যত গতিশীল করা যাবে, টেকনোলজিতে ইনভেস্টমেন্ট, যেমন আপনার গ্রামীণ ফোনের যখন 5 লক্ষ কাস্টমার দিয়ে তারা আরম্ভ করছে, যখন এখন 14 কোটি হয়েছে, তারা কিন্তু ফি অনেক কমছে। ফি কমাতে ভলিউম এইটাও যত প্রসার হবে, মানে যত কাস্টমার বেস বাড়বে, ততই কিন্তু আপনার প্রাইস কমবে। সেটা কিন্তু ওইটা মানে ভলিউম অফ ট্রানজাকশনের উপরে নির্ভর করে। প্রথম দিকে হয়তো এখন স্লো, কিন্তু এটা এইভাবে থাকবে না। এখন ধরেন এটা হবে ক্যাশলেস সোসাইটির একটা ফাউন্ডেশন। ক্যাশলেস সোসাইটি যেমন চায়নাতে আপনি কোনো ক্যাশ লেনদেন করতে পারবেন। স্যার, আমরা আলোচনার শেষ পর্যায়ে। স্যার, আমাদের সাথে আলোচনায় যুক্ত হওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। দর্শক, আলোচনা করছিলাম মোবাইল ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং যে সুবিধা চালু হচ্ছে 1 নভেম্বর থেকে, সেই জন্য ভার্চুয়ালি আমাদের সাথে আলোচনায় যুক্ত ছিলেন জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান জামাল উদ্দিন আহমেদ।
12 দেশের অংশগ্রহণে ঢাকায় বসেছে 13তম বিমান বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার। এই মুহূর্তে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ কনফারেন্স সেন্টারে মেলা প্রাঙ্গণে আছেন সহকর্মী ফরহাদুর রহমান। সরাসরি যাচ্ছে তার কাছে। দেখুন, আজকে সকাল 10টায় এই মেলার গেট ওপেন হওয়ার পর থেকে দর্শনার্থীরা আসা শুরু করেছেন এবং যেটি বলা রাখার দরকার, 220টি স্টলে 4টি হলে মোট 12টি দেশের প্রদর্শকরা কিন্তু এই মেলায় অংশগ্রহণ করেছেন। আমি এই মুহূর্তে আছি আন্তর্জাতিক যে প্যাভিলিয়ন আছে, যে হলটি আছে সেখানে। এখানে আমি দেখতে পাচ্ছি যে ফিলিপিন, পাকিস্তান, নেপাল, ভুটান, সিঙ্গাপুর সহ বিদেশি ট্যুর অপারেটরসগুলো এই হলটিতে তারা তাদের সেবার বিস্তৃতি ছড়িয়েছেন এবং তারা এই সম্পর্কে আসলে যারা আগ্রহী পর্যটক বাংলাদেশের তাদেরকে তাদের সেবা সম্পর্কে জানাচ্ছেন। কিছুক্ষণ আগে আমি আসলে নেপালের যে ট্যুরিজম বোর্ড তাদের প্রতিনিধির সঙ্গে কথা বলেছিলাম। তারা বলছেন মোট 10টি অপারেটর তাদের দেশ থেকে মেলায় অংশগ্রহণ করেছেন। তাদের ইচ্ছে বাংলাদেশের পর্যটক যাতে এই তাদের দেশে অনেক বেশি বাড়ে। এখন পর্যন্ত তারা 5টি শীর্ষ দেশের মাঝে বাংলাদেশ আছে। তারা চায় বাংলাদেশ সবচেয়ে বেশি পর্যটক নেপালে যাক এবং অন্যান্য ট্রাভেল অপারেটরস এজেন্সি যারা আছে তাদের সাথেও কথা বলেছি। প্রত্যেকেই চাচ্ছেন বাংলাদেশের পর্যটকরা যাতে এই যে বিস্তৃতি, পর্যটনের বিস্তৃতি, সেটি বাংলাদেশের অভ্যন্তরের বাইরেও বিশ্বের অন্যান্য দেশেও যাতে তারা যায়। এবং আমি অন্যান্য প্যাভিলিয়নে দেখেছি বাংলাদেশি যেসব প্রতিষ্ঠান আসলে অংশ নিয়েছেন তারা নানা ধরনের অফার, ডিসকাউন্ট যেরকম দিচ্ছেন, এই বিদেশি প্রতিষ্ঠান অপারেটরসগুলো একইভাবে অফার দিচ্ছেন। তারা আসলে পর্যটক টানতে চাইছেন তাদের দেশে। আমরা দেখেছি যে হজ, উমরা নানান অফার নিয়েও কিন্তু বাংলাদেশি বিভিন্ন প্রতিষ্ঠান এই মেলায় অংশগ্রহণ করেছে। মূলত মোট 12টি দেশের অংশগ্রহণে এই মেলা চলছে এবং সেটি আজকে শুরু হয়েছে। আজকের সকাল 11টার দিকে আনুষ্ঠানিক সেরিমনি সেটি শুরু হয়েছে এবং যেটি আসলে বলাই চলে এই আয়োজক যারা আছেন এই মেলার ট্যুরস অপারেটরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ টুয়াপ, তারা যেটি বলছেন যে পর্যটন খাতের প্রসার এবং পর্যটনের প্রতি মানুষের মনোভাব আরো বৃদ্ধি করা এবং গুরুত্বটা মানুষকে বোঝানো এবং এই অপারেটরস খাতের অর্থাৎ এই শিল্পের পরিসরটা আরো বাড়ানোর ক্ষেত্রেই তারা আসলে চাচ্ছেন এই ধরনের মেলা। এবং এটি কিন্তু 13তম আসর এবং প্রতি বছর তারা এর আগে ঘোষণা দিয়েছেন প্রতি বছর এই একই সময় তারা এই ধরনের মেলা আয়োজন করতে চান, যেখানে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ট্যুর অপারেটরস, হোটেল, মোটেল, রিজেন্স এজেন্সিগুলো আসলে অংশগ্রহণ করবে। তো আজকে মেলার এই প্রথম দিনে এখন পর্যন্ত এই ছিল আমার কাছে সবশেষ খবর। এখন সরাসরি ছিলাম রাজধানীর আগারগাঁয়ে। নভেম্বর দেশের পর্যটন খাতে খুলছে আরও একটি নতুন দুয়ার। দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হচ্ছে সুন্দরবনের আলীবান্ধা ইকো ট্যুরিজম পর্যটন কেন্দ্র। এর মধ্যে সব ধরনের প্রস্তুতি নিয়েছে বন বিভাগ। তবে একই বনে 2 ধরনের প্রবেশ ফি নির্ধারণ করায় ক্ষুব্ধ ট্যুরিজম ব্যবসায়ী ও দর্শনার্থীরা। আলী আকবর টুটেলে পাঠানো তথ্য, আমিনুল ইসলামের ছবিতে রিপোর্ট। 2022-23 অর্থ বছরে আলীবান্ধা ইকো ট্যুরিজম সেন্টারের অবকাঠামো নির্মাণ কাজ শুরু হয়। বর্তমানে সেখানে তৈরি করা হয়েছে 6 তলা ভবনের সমান উচ্চতার একটি ওয়াচ টাওয়ার, যেখান থেকে সুন্দরবনের বিস্তৃত সবুজ দৃশ্য দেখা যাবে। রয়েছে 1.5 কিলোমিটার দীর্ঘ ওয়াকওয়ে। এছাড়া রয়েছে মিষ্টি পানির পুকুর, কুমির ও হরিণ রাখার শেড, জেটি, বিশ্রামাগার, পর্যটকদের নিরাপত্তা রক্ষায় বনরক্ষী ও স্থানীয় গাইড। বাগেরহাটের শরণখোলা উপজেলার লোকালয় থেকে নদীপথে মাত্র 40 মিনিটে পৌঁছানো যাবে আলীবান্ধা ইকো ট্যুরিজম কেন্দ্রে। নভেম্বরের প্রথম দিকেই আনা হবে হরিণ ও কুমির। তবে সুন্দরবনের করমজল প্রযোজন কেন্দ্রে 46 টাকা ফি নেওয়া হলেও আলীবান্ধা ট্যুরিজম কেন্দ্রের জন্য নির্ধারণ করা হয়েছে 345 টাকা। এ কারণে ক্ষুব্ধ দর্শনার্থী ও ট্যুরিজম ব্যবসায়ী। প্রবেশ ফি কমিয়ে দর্শনার্থীদের ওঠানামার জন্য আরও 2টি পন্টুন নির্মাণের দাবি ব্যবসায়ী নেতাদের। এখানে সরকারি রাজস্ব খুব প্রচুর বেশি। করমজলের 46 টাকা, এখানে জন প্রতি 345 টাকা। সহনীয় পর্যায়ে নিয়ে আসা হয় যাতে টুরিস্টের জায়গার প্রতি আগ্রহ বেশি হয়। ট্যুরিজমটা চালু হলে আমাদের একটা কর্মসংস্থানের ব্যবস্থা হয়। শরণখোলা বাজারে একটা পল্টন এবং ঘাট চাচ্ছি পর্যটকদের ওঠানামার কারণে, কারণ পর্যটকরা যখন ওঠানামা করে তখন অনেক ক্ষেত্রে নদীতে পড়ে যায়। তো এই প্রতিবন্ধকতা আমরা দূর করতে চাচ্ছি। প্রবেশ ফি কমানোর জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার আশ্বাস বন বিভাগের। নভেম্বরেই আমরা হরিণগুলো ওখানে নিয়ে যাব। হরিণ এখন জনগণ দেখতে পারবে। কুমিরটা হতে একটু সময় লাগবে, কিন্তু কুমিরেরও আমরা পুকুর করেছি, আমরা তো আরেকটু সময় নেব। সুন্দরবনে আলীবান্ধা ইকো ট্যুরিজম কেন্দ্র সহ মোট 4টি নতুন ট্যুরিজম সেন্টার নির্মাণ করা হয়েছে। সময় সংবাদ, বাগেরহাট। দেখছেন এ সময় বাণিজ্য, সঙ্গে থাকুন।
13 বছরের শেষ হয়নি চুয়াডাঙ্গার দর্শনা কেরু অ্যান্ড কোং এর অটোমেশন। ম্যানুয়াল পদ্ধতিতেই চালাতে হচ্ছে আখ মাড়াই ও চিনি উৎপাদনের কাজ। যদিও সময়ে 46 কোটি টাকা, প্রকল্প ব্যয় বেড়ে হয়েছে 102 কোটি টাকার বেশি। 1938 সালে চুয়াডাঙ্গার দর্শনায় কেরু অ্যান্ড কোম্পানি লিমিটেড গড়ে ওঠে। দেশ স্বাধীনের পর থেকে মিলটি পরিচালনা করছে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন। কারখানা বাদে অন্য বিভাগ থেকে প্রতি বছর কোটি কোটি টাকা মুনাফা করছে মিলটি। কারখানায় আখ মাড়াই ও চিনি উৎপাদন এখনও চলছে ম্যানুয়াল পদ্ধতিতে। অটোমেশন করতে BMR অফ কেরু অ্যান্ড কোম্পানি লিমিটেড নামের একটি প্রকল্পের আওতায় 2012 সালের জুলাই থেকে শুরু হয় আধুনিকায়নের কাজ। 13 বছরেও প্রকল্পটির কাজ শেষ হয়নি। প্রকল্পের মেয়াদ 1 বছর বাড়িয়ে কাজের মেয়াদ নির্ধারণ করা হয়েছে 2026 সালের জুন মাস পর্যন্ত। 13 বছর ধরে কাজটা চলছে, এখনো পর্যন্ত কাজ শেষ হয়নি। কোটি কোটি টাকা যন্ত্রপাতি বাইরে পড়ে আছে। এত বছর ঠেলাঠেলির পরে যদি শেষ পর্যন্ত কাজে রূপান্তরিত না হয় তাহলে ধরা যায় এটা ফেল প্রজেক্ট। তাদের টার্গেট আছে এইবার শুরু করবে। প্রজেক্টটা যদি চালু হয় তাতে আমাদের এই অঞ্চলের মানুষের ভাগ্য উন্নতি হবে। প্রকল্পের মেয়াদ বেড়েছে 7 বার, বেড়েছে খরচও। গেল মার্চে হয়েছে শুধু ওয়াটার ট্রায়াল রান। BMTF কর্তৃপক্ষ যিনারা এই কাজটা করতেছেন ওনাদের প্রতিনিধি এবং উত্তম এনার্জির প্রতিনিধি আছেন, এনারাই এই কাজটা তদারকি করছেন। ওনাদের মাধ্যমে এই BMR প্রকল্পটা উদ্যোগ গ্রহণ করে কাজটা সম্পূর্ণ করা হচ্ছে। এখনো পর্যন্ত প্রকল্পে 80 কোটি টাকা ব্যয় হলেও কাজ শেষ হয়েছে 78%। অটোমেশন পদ্ধতি চালু হলে প্রতিদিন 1500 মেট্রিক টন আখ মাড়াই সম্ভব বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সময় সংবাদ, চুয়াডাঙ্গা। মৌসুমের শুরুতে ফুলের ভালো দাম পাচ্ছেন যশোরের ফুল চাষিরা। ব্যবসায়ীরা জানান প্রতিদিন প্রায় 18 থেকে 19 লাখ টাকার ফুল বিক্রি করছেন তারা। আবুল কালাম আজাদের ছবি ও জুয়েল মৃধার তথ্য নিয়ে রিপোর্ট। শীতের আগমনী বার্তা নিয়ে প্রকৃতিতে এখন অন্যরকম এক মুগ্ধতা। সেই মুগ্ধতা আরও বাড়িয়েছে নানা রঙের বাহারি সব ফুল। কুয়াশার চাদর ভেদ করে প্রতিদিন ভোর থেকেই সেই ফুলের পসরা সাজিয়ে বসেছেন ফুলের রাজধানী খ্যাত যশোরের গদখালি ফুলের চাষিরা। গোলাপ, গ্ল্যাডিওলাস, রজনীগন্ধা, গাঁদা সব রঙের সব ঘ্রাণের ফুল উঠেছে গদখালির বাজারে। ক্রেতারাও আসছেন ঢাকা, কুষ্টিয়া, খুলনা সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে। চাহিদা থাকায় ফুলের ভালো দাম পাচ্ছেন জানান চাষিরা। ফুলের দাম ইনশাল্লাহ ভালো আছে। আজকে 4 টাকা, আগামীতে 5 টাকা, এরপরে আস্তে আস্তে 8 টাকা 10 টাকা বাড়বে। ফুলের দাম খুব ভালো যাচ্ছে। এবার চাষিরা মোটামুটি ফুলের দামে বেশ খুশি আছে। আমি কুষ্টিয়া থেকে এসেছি এখানে ফুল কেনার জন্য, আর ফুলের বাজার দেখে আমার সত্যি খুব ভালো লাগছে। বিভিন্ন বাজারে আমি দেখছি, তা সেই তুলনায় গদখালি বাজারে ফুলের দাম অনেক কম। ব্যবসায়ীরা জানান প্রতিদিন প্রায় 18 থেকে 19 লাখ টাকার ফুল বিক্রি করছেন তারা। পাশাপাশি পাচ্ছেন ভালো দাম। এ দাম অব্যাহত থাকলে টানা বৃষ্টিতে হওয়া ক্ষতি কিছুটা পুষিয়ে নিতে পারবেন চাষিরা। গতকাল আমাদের বাজারে বেচা কেনা হয়েছে 14-15 লাখ টাকা। আজকে বেচা কেনা হয়েছে আনুমানিক 17-18 লাখ টাকা হয়েছে। বিগত দিন ধরে চাষিরা যে বৃষ্টির কারণে চাষাবাদে মার খাইছে, ফুলের দাম হিসাবে চাষিরা এরকম বাজার যদি থাকে আল্লাহর রহমতে চাষিরা সামনে ভালো দাম পাবে আশাবাদী। চাষিরা যে পিছনে যে বর্ষা হয়েছিল, যে বর্ষায় অনেক ক্ষতি হয়েছিল, কিন্তু সে ক্ষতি কাটাই মোটামুটি চাষিরা উঠতে পেরেছে এবং আশা করি আরো আগামীতে পারবে। যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালি ও পানিসারা ও তৎসংলগ্ন এলাকার চাষিরা প্রায় 600 হেক্টর জমিতে 11 ধরনের ফুলের বাণিজ্যিক চাষ করেন। সময় সংবাদ, যশোর। স্ট্রোক বিষয়ে মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে র্যালি করেছে আজগর আলী হাসপাতালের চিকিৎসক, নার্স, কর্মকর্তা ও কর্মচারীরা। বিশ্ব স্ট্রোক দিবস উপলক্ষে বুধবার সকালে পুরান ঢাকায় গ্যান্ডারিয়ায় এ আয়োজন করা হয়। এবার স্ট্রোক দিবসের প্রতিপাদ্য এভরি মিনিট কাউন্টস। র্যালিটি আজগর আলী হাসপাতালের মেইন লবি থেকে শুরু হয়ে আশপাশের সড়ক প্রদক্ষিণ করে আবার সেখানে এসে শেষ হয়। স্ট্রোক রোগীদের তাৎক্ষণিক সেবা নিশ্চিতে আজগর আলী হাসপাতালের স্ট্রোক সেন্টার এর ম্যানেজমেন্ট, ইন্টারভেনশন ও সার্জারি টিম 24 ঘন্টা প্রস্তুত আছে বলে জানান নিউরোলজি অ্যান্ড নিউরোসার্জারি বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা। জানানো হয় স্ট্রোকের লক্ষণ দেওয়ার প্রথম 4 ঘন্টার মধ্যে স্ট্রোক রেডি হাসপাতালে রোগীর চিকিৎসা শুরু করা গেলে ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব। এবার মুক্তবাজারের খবর।
বিশ্ববাজারে টানা কমছে অপরিশোধিত জ্বালানি তেলের দর। ওপেক প্লাসের উৎপাদন বাড়ানোর পরিকল্পনায় দর পতনের কারণ বলে জানিয়েছে আন্তর্জাতিক বাজার বিশ্লেষণকারী মার্কিন সংস্থা দ্য ট্রেডিং ইকোনমিক্স। তবে বাড়তি দিকে রয়েছে প্রাকৃতিক গ্যাসের দাম। বিশ্ববাজারে টানা কমছে অপরিশোধিত জ্বালানি তেলের দর। জ্বালানি তেল উত্তোলনকারী ও রপ্তানিকারক দেশগুলোর সংগঠন ওপেক প্লাসের উৎপাদন বাড়ার পূর্বাভাসে ইতিবাচক প্রভাব পড়ছে বলে জানিয়েছে আন্তর্জাতিক বাজার বিশ্লেষণকারী মার্কিন সংস্থা ট্রেডিং ইকোনমিক্স। বৃহস্পতিবার সকালে 11 সেন্ট কমে প্রতি ব্যারেল ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বিক্রি হয়েছে $60.36। সপ্তাহ ব্যবধানে দাম কমেছে 2.33%, আর মাসের ব্যবধানে 2.32%। একদিনে 0.15% কমে প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুডের দাম পড়ছে $64.82। সপ্তাহ ব্যবধানে 1.82, আর এক মাসে এই জ্বালানির দাম কমেছে 0.85%। প্রতি ব্যারেল গ্যাসোলিনের দাম একদিনে 0.31% কমলেও সপ্তাহ ব্যবধানে এই জ্বালানির দর বেড়েছে 2.07%। প্রতি গ্যালনের বর্তমান দাম পড়ছে প্রায় $2। উৎপাদন বাড়ার খবরে জ্বালানি তেলের দর পড়তির দিকে থাকলেও দাম বাড়ছে প্রাকৃতিক গ্যাসের। সপ্তাহ ব্যবধানে অন্যতম দরকার এই জ্বালানির দর 13.58% বেড়ে প্রতি MMBTU বিক্রি হচ্ছে $3.79, আর এক মাসে দাম বেড়েছে 9.27%। MS আরিফিন, সময় সংবাদ। গেল 26 অক্টোবর থেকে প্রতিদিনই দেশের বাজারে ওঠানামা করছে স্বর্ণের দাম। বুধবার মূল্যবান এই ধাতুর দাম ভরিতে 8,900 টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। সংগঠনটি জানিয়েছে নতুন দাম অনুযায়ী 22 ক্যারেটের 1 ভরি স্বর্ণের দাম 2,02,709 টাকা, 21 ক্যারেটের 1,93,506 টাকা, 18 ক্যারেটের 1,65,862 ও 1 ভরি সনাতন স্বর্ণের দাম 1,37,845 টাকা নির্ধারণ করা হয়েছে। দাম বৃদ্ধির কারণ হিসেবে স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের মূল্য বৃদ্ধির কথা জানিয়েছে সংগঠনটি। এর আগে টানা 4 দফায় ভরি প্রতি স্বর্ণের দাম কমানো হয়েছিল 23,500 টাকা। দীর্ঘ 6 বছর পর বৈঠকে বসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। দক্ষিণ কোরিয়ার বুসান শহরে এপেক সম্মেলনের ফাঁকে অনুষ্ঠিত হচ্ছে দুই নেতার এই বৈঠক। আলোচনার টেবিলে থাকবে বিরল খনিজ, সয়াবিন বাণিজ্য ও তাইওয়ান ইস্যু। বিরল খনিজ খাতের সাপ্লাই চেইনে বর্তমানে চীনের প্রায় একচ্ছত্র আধিপত্য রয়েছে। ধারণা করা হচ্ছে ট্রাম্প সেই বৈঠকে কৃষি পণ্যে শুল্কের বিষয়টি গুরুত্ব পাবে। বৈঠক থেকে দুই দেশই লাভবান হবে বলে আশা প্রকাশ করেছেন ট্রাম্প। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। উৎপাদিত খাদ্যের 1/3 বেশি যাচ্ছে ডাস্টবিনে। খাদ্য নিরাপত্তাহীনতায় 1.5 কোটি মানুষ, অপচয় রোধে কঠোর নীতিমালা করার তাগিদ। 1 নভেম্বর চালু হচ্ছে আন্তঃমোবাইল ব্যাংকিং লেনদেন সুবিধা। ভোগান্তি কমলেও বাড়বে ব্যয়। গ্রাহক স্বার্থ সামনে রেখেই ভবিষ্যৎ পরিকল্পনা সাজাচ্ছে বাংলাদেশ ব্যাংক।